যে এলাকার যুব সমাজ এবং মুরব্বী সমাজ যারা রয়েছেন তারা নিজের ভিতর থেকে তাগিদ অনুভব করতে পেরেছেন যে মাদকের কুফল সম্পর্কে, এবং তারই ফলশ্রুতিতে আজকের এরকম একটি সভার অ্যারেঞ্জমেন্ট করেছেন। আপনারা জানেন যে মাদক একটা সর্বনাশের নাম, মাদক একটা ঘাতকের নাম, মাদক একটি সমাজকে নিঃশেষ করে, একটি পরিবারকে নিঃশেষ করে, একটি দেশকে ধ্বংস করে। কথায় বলে যে মাদক হচ্ছে সকল অপকর্ম বা সকল অপরাধের মা। মাদক থেকেই মূলত অন্যান্য সমস্যাগুলোর সৃষ্টি হয়। যেমন মাদক যারা গ্রহণ করে এরাই দেখবেন যে আবার ছোটখাটো চুরি করে। এই মাদকের টাকা সংগ্রহ করার জন্য তারাই আবার ছিনতাই করে। মাদকের টাকা সংগ্রহ করার জন্য তারা চুরি করে, ডাকাতি করে, হত্যার মতো ঘটনাও কিন্তু সংঘটিত হচ্ছে। গত 28 তারিখ আমি বিরলের জুলুমুদিখানা নামে একটা জায়গা থেকে একটা ডেড বডি পেয়েছি। পরিচয় শনাক্ত হচ্ছিল না, পরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত হলো। তার বাড়ি ঠাকুরগাঁ রানী সংসদ। তার বাবা মাকে সংবাদ দেওয়া হলো, তারা আসলো, একটা মার্ডার মামলা নেওয়া হলো। এই মামলাটি তদন্ত করতে গিয়ে 2 জন আসামিকে আমি অ্যারেস্ট করি। সেই আসামি 2 জন এখন আমার থানায় আছে 5 দিনের রিমান্ডে। একজন মহিলা মানুষ আর একজন হচ্ছে পুরুষ মানুষ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে ভয়ঙ্কর তথ্য আমার কাছে এসেছে, যে লোকটি মারা গিয়েছে সে নিজে মাদক সেবন করত এবং মাঝে মাঝে মাদক বিক্রি করত। সে ঠাকুরগাঁ থেকে দিনাজপুরে এসে ওই মহিলার কাছে আসতো, মহিলাকে মাদক দিত, মহিলার সাথে একসাথে বসে মাদক খেত। এভাবে মহিলার সাথে তার সখ্যতা তৈরি হয়। এই সখ্যতার এক পর্যায়ে এই মহিলার আবার এক বান্ধবী বন্ধু ছিল, ছেলে বন্ধু, সে এটা আবার সহ্য করতে পারত না। তো ঘটনার দিন এই মহিলার কাছে সে আসে, মহিলার ঘরের ভিতরে সে মহিলা এবং সে দুজনেই মাদক সেবন করে। এবং এই মহিলার যে আরেক বন্ধু ছিল, এই বন্ধু অপর 2 বন্ধুকে ওই মহিলার ঘরে পাঠিয়ে দেয়। তারপরে এই 2 বন্ধু এবং এই মহিলা মিলে এই ভিকটিমকে তার ঘরের মধ্যে হত্যা করে ওই ঘরের মধ্যে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখে। আপনারা দেখেন যে এই যে একটা হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হলো, কি কারণে হলো? মাদকের কারণে। সুতরাং এই মাদকের ভয়াবহতা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আমি মনে করি এটাই উপযুক্ত সময়, যে সময়ে বাংলার ছাত্র সমাজ, মুরব্বী সমাজ, সিভিল সমাজ সবাই এগিয়ে এসেছে। সুতরাং এটাই উপযুক্ত সময় মাদককে নিবারণ করা। আমরা যদি এই সুযোগে মাদককে নিবারণ করতে না পারি, বিরোধ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার এবং আমাদের যে নতুন আপকামিং জেনারেশন আসছে এই জেনারেশনের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। ইসলাম ধর্মের দিকে যদি আমরা যাই, দেখেন সেখানে বলা আছে যে আপনি হালাল রুজি গ্রহণ করেন, হালাল রুজি অন্বেষণ করেন। তাহলে হালাল রুজির মধ্যে কি যে মাদক যে মানুষ সেবন করতেছে এটা কি হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। তাহলে যে মাদক বিক্রি করলো, বিক্রি করে যে উপার্জন করলো, হারাম উপার্জন করলো। মাদক যে সেবন করলো সে হারাম ভক্ষণ করলো। শুধুই কি মাদক বিক্রেতা আর মাদক খোর এই 2 জন কি হারাম খাচ্ছে? স্পষ্ট ভাবে হাদিসে বর্ণনা আছে যে মাদকের সাথে কতিপয় ব্যক্তি যে মাদক উৎপাদন করতেছে, যে মাদক প্যাকেটিং করতেছে, যে মাদক বাজারজাত করতেছে, যে ভক্ষণ করতেছে, যেটাকে ক্যারি করতেছে, প্রত্যেকের ইনকামই হচ্ছে অবৈধ, প্রত্যেকের ইনকামই হচ্ছে হারাম। সুতরাং এই সমাজ ব্যবস্থায় মাদক যদি মাদকের প্রচলন থাকে, আমরা হয়তো মনে করবো যে খাচ্ছে সে ধ্বংস হয়ে যাচ্ছে, যে বিক্রি করতেছে সেটা, তা না। ইনডাইরেক্টলি অনেক এটার সাথে রিলেটেড হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন মাদক ব্যবসায়ীরা কি করে, ছোট ছোট বাচ্চাদেরকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে। ছোট বাচ্চাদেরকে কেন ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে? তারা জানে যে এটা শিশু, এটাকে যখন পুলিশ ধরবে, প্রচলিত আইনে একটা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে যেরকম আইনের বিধান রয়েছে, শিশুর ক্ষেত্রে বিধানটা একটু ব্যতিক্রম। শিশু সে জামিনও পাবে, সে সংশোধনাগারে যাবে, তার ক্ষেত্রে বিচারিক সিস্টেমটা আলাদা, সে সহসা পার পেয়ে যাবে।
তাহলে দেখেন একটা শিশু, তার তো বোঝার বয়স হয়নি ভালো মন্দ, তাকে আমরা ব্যবহার করতেছি কি মাদকের কাছে। তার মানে কি তার ভবিষ্যৎটা আমরা ধ্বংস করে দিচ্ছি। এই বিষয়ে আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। যে মাদক ব্যবসা করে সে কোথায় অবস্থান করে? সমাজের লোক, একই সমাজে একই মসজিদে নামাজ পড়ে। সে যে ব্যবসা করে সে একই সমাজে বাস করে, যে মাদক সেবন করে সে একই সমাজে বাস করে, স্কুলের শিক্ষক একই সমাজে বাস করে, ইমাম সাহেব একই সমাজে বাস করে, পুলিশ একই সমাজে বাস করে। তাহলে মাদক কে ব্যবসা করে, মাদকের আর কে ভক্ষণ করে, এটা দেখার জন্য অনুসন্ধান বা বিশ্লেষণের তো দরকার নেই। আমার পাশের লোকই মাদক সেবন করতেছে, আমি তাকে ভালোভাবে চিনি, আমি তাকে জানি। থানা পুলিশ এসে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, অবশ্যই করবে, আইনগত বাধ্যবাধকতা আছে, আমি করব। এখান থেকে থানার ডিস্টেন্স কত? প্রায় 15 কিলোমিটার। এখান থেকে এসে আইন প্রয়োগ আমি করবো, এটা আমার শিডিউল কাজ, অবশ্যই করবো। কিন্তু আমি কি চাই? আমি চাই লোকাল যে কমিউনিটি রয়েছেন, লোকাল যে জনগণগুলো রয়েছেন, আপনাদের সর্বাত্মক সহায়তা আমার দরকার। কারণ যদি আমার লোকাল কমিউনিটি সচেতন হয়, লোকাল কমিউনিটি যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে যে লোকটি মাদক ব্যবসা করছে সে কিন্তু ব্যবসা করার সাহস পাবে না। এই জন্য আমি প্রায় মিটিং এ বলি, যারা মাদক ব্যবসা করে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করুন। তার ছেলের সাথে মেয়ে বিয়ে দিবেন না, সে বাজারে আসলে বাজার খরচ দিতে চাবেন না, তার বাড়িতে লোক মারা গেলে কোন মিলাদ শরীফ পড়াইতে যাবেন না। আমরা সামাজিক ভাবে এই দায়বদ্ধতা গুলো কিন্তু আমাদের রয়েছে, আমরা কিন্তু এগুলো করতে পারি। শুরু কাউকে না কাউকে কিন্তু শুরু করতে হবে। আপনি শুরু করেন, আপনি দেখবেন সব কিন্তু ঠিক হয়ে যাবে, পজিটিভ রেজাল্ট আসবে। আপনারা হয়তো মনে করবেন যে আমি এটা শুরু করব, আমার কি হবে? আপনার পাশে বাংলাদেশ পুলিশ রয়েছে তথা বিরোধ থানার পুলিশ রয়েছে। আমি অফিসার ইনচার্জ হিসেবে আপনাকে কথা দিচ্ছি, আপনি গ্রাউন্ডে গিয়ে ধরতে না পারেন, আপনি ফোনে আমাকে সংবাদ দেন, আপনার নাম প্রকাশ হবে না। আপনি সচেতনতামূলক কাজ করেন। কোন ব্যক্তি, কোন মাদক ব্যবসায়ী যদি আপনাকে কোন রকম হুমকি দেয়, আপনি অফিসার ইনচার্জকে জানাবেন, জিডি করে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা আমি নেব। এতটুকু কথা তাহলে এটা নিয়ে ভীত হওয়ার কিছু নাই। তবে আপনাদেরকে একটু সিনসিয়ারলি কাজটা করতে হবে। যারা অ্যাডিক্টেড তারা কিন্তু আইন হাতে তুলে নেয়। দেখা যায় তার কাছে অস্ত্র থাকে, তার কাছে অনেক সময় চাকু থাকে, বিভিন্ন ধরনের দেশি অস্ত্র থাকে। তাকে ধরার আগে তার প্রিপারেশন রাখতে হবে। আপনি না ধরে আমাদেরকে জানাবেন, তাকে রেকি করে রাখবেন। অমুকের বাড়িতে মাদক ঢুকেছে, এটা আপনি দেখেছেন, আপনাকে ওই হুমড়ি করে অ্যারেস্ট করার দরকার নেই। আপনি রেকি করেন, বাড়ির চারপাশে লোকজন রাখেন, আমাকে জানান, আমি আসবো। আমি কথা দিলাম আপনাকে নিয়ে আমি অভিযান করবো তার বাড়িতে। যদি আমি তার বাড়িতে মাদক দ্রব্য উদ্ধার করতে পারি, জব্দ করে তাকে গিয়ে নিয়ে আমি চালান করে দেবো। বাংলাদেশ পুলিশ সবসময় আপনাদের সাথে আছে এবং আগামীতেও আমি আপনাদের সাথে আছি, থাকবো। আমি চাই যে স্থানীয় জনগণ যারা রয়েছেন আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত প্রয়োজন। মাদকের কুফল সম্পর্কে অনেক কথাই হয়েছে, আর আগে বিভিন্ন বক্তা বিভিন্ন ভাবে বলেছেন। আপনারা জানেন যে মাদক শুধু মাদক সেবন করলাম মানে আমার পয়সা নষ্ট হলো তা না। আপনি আপনার পরিবারকে নষ্ট করলেন, আপনি আপনার সন্তানকে নষ্ট করলেন, আপনি দেশকেও নষ্ট করে দিলেন। আপনি মাদক সেবন করছেন, টাকার জন্য আপনি কি করছেন? চুরি করছেন, সমাজে আর একটা অপরাধ বৃদ্ধি পেল। আপনি মাদক সেবন করছেন, মাথা ঠিক নাই, স্ত্রীকে মারপিট করছেন, নারী নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন, স্ত্রীর জামা কাপড় শাড়ি পর্যন্ত নিয়ে বিক্রি করতেছে, ঘটি বাটি চটি যা আছে সঙ্গে সব বিক্রি করে নেশা করতেছে, আমি দেখেছি। আমার কাছে অনেক মুরব্বী লোক আসে, বয়স্ক মানুষ আসে, বাবা আমার ছেলেটা একটু জেল কেন ঢুকে দাও। চাচা কেন? আমার ছেলেটা মাদক সেবন করে, আমাকে মারতে এসেছে। মাদক এমন একটা ভয়াল নেশা, তার হিতাহিত কোনো বুদ্ধি থাকে না, জ্ঞান কিচ্ছু থাকে না। বাবার গায়ে হাত তোলে মাদক সেবনকারী, মায়ের গায়ে হাত তোলে মাদক সেবনকারী, স্ত্রী সন্তানের গায়ে হাত তোলে মাদক সেবনকারী। সুতরাং এটাকে আর বাড়তে দেওয়া যাবে না। আমরা যেভাবে হোক এই মাদকের লাগাম টেনে ধরতে হবে এবং বাংলাদেশকে একটা সুন্দর মাদক মুক্ত দেশ হিসেবে করে তুলতে হবে। আপনারা আরো খেয়াল করবেন যে মাদকের বিষয়ে আমরা যেহেতু সবাই মিলেই কাজ করব, একটা জিনিস খেয়াল করতে হবে। আমরা হয়তো অনেক সময় মনে করি ওসি সাহেব ধরে নিয়ে গেল, আজকে ধরে নিয়ে গেল, কাল কি আবার সে চলে আসলো, এটা কেন?
কেন হয় এটার ব্যাখ্যা একটু জানা দরকার, আমি বলি আপনাদেরকে। মাদকের ক্ষেত্রে যাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব, তার ক্ষেত্রে হচ্ছে মাদকের পরিমাণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি একজন ব্যক্তিকে আপনি 1 বোতল ফেন্সিডিল দিয়ে চালান করেন, তাহলে সে কিন্তু বেশি দিন থাকবে না, হয়তো 3 দিন। 10 বোতল দিলে হয়তো 15 দিন, 20 দিন। যত মাদকের পরিমাণটা বেশি পাওয়া যায়, পানিশমেন্টটা তত বেশি হয়। ঠিক আছে? এই কারণে আমরা বেশি পরিমাণে মাদক পেলে মামলা দেওয়ার চেষ্টা করব। আর যদি কম পাই, 2 বোতল 1 বোতল পাই, সেক্ষেত্রে আর একটা অল্টারনেটিভ বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমাকে জানাবেন, ইউনোকে জানাবেন। আমরা সেটা ইনস্ট্যান্ট ঘটনাস্থলে এসে মোবাইল কোড করতে হবে। তবে মোবাইল কোড করার একটা বিধান রয়েছে। 1 বোতলে যদি আপনি মোবাইল কোড করেন, ইউনো এসিলেন্ট চাইলে তাকে 3 মাসও সাজা দিতে পারবে, এবং তার কোনো নাই, ট্রায়াল হবে না, সে ডাইরেক্ট স্পট থেকে ধরে নিয়ে একবার জেলখানায় দিয়ে আসবো আমরা। তো এই ক্ষেত্রে আমার মনে হয় কম পরিমাণ মাদক পেলে আমাদের মোবাইল কোড খুব ভালো কার্যকারী একটা পদক্ষেপ হতে পারে। তো আমি চাই যে আপনারা মোবাইল কোডের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মোবাইল কোড হচ্ছে ঘটনাস্থলে গিয়ে যে কোড করা হয়। আমরা যদি ধরে রাখি, আজকে ধরলাম, কালকে ফোন করলে কিন্তু মোবাইল কোড করতে যাবে না। সুতরাং স্পটে পাবেন মাদক ব্যবসায়ীকে, মাদক ব্যবসায়ীকে প্রকাশ্যে বেঁধে রাখেন, মাদকের বোতল সামনে রাখেন, আমাকে ফোন দেন, ইউনোকে ফোন দেন, আমরা ওখান থেকে এখানে আসবো, স্পটেই ওর সাজা নিশ্চিত করে আমরা থাকবো। গালিব টেলিকম নিয়ে এসেছে সর্বাধুনিক অটোমেটিক ডিজিটাল মোবাইল রিচার্জ সিস্টেম। এখন কোন ঝামেলা ছাড়াই মাত্র একটি অ্যাপ ব্যবহার করে সকল সিমের রিচার্জ, এক ব্যালেন্স দিয়ে মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, অ্যাকাউন্ট তৈরি ও কোন প্রকার চার্জ ছাড়াই বিদ্যুৎ বিল প্রদান। এ সকল সুবিধাগুলো উপভোগ করতে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন। অ্যাপসটি ইনস্টল করে নিজের অ্যাকাউন্ট নিজেই তৈরি করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন টেলিগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ।